শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার রায়ে আসামি সোহেল রানা এবং স্ত্রী স্বপ্না খাতুনকে দেয়া হলো সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। বিস্তারিত জানাতে এজলাসের বাইরে থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। সেখানকার পরিস্থিতি তার মাধ্যমে আমরা একটু জেনে নিতে চাই। রিয়াজ, মোটা দাগে আসলে যে রায়টি সেটিকে আসলে অবশেষে ঘোষণা করা হলো কিনা? এখন থেকে 2 মিনিট হবে না অবশ্য, তার মানে 40 মিনিট প্রায় রায় ঘোষণা করেছেন। এই সংক্ষিপ্ত যে রায়, সেই রায়টি দিয়েছেন আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের বিরুদ্ধে যে ধর্ষণ এবং হত্যা মামলা হয়েছে শিশু রামিসা, যেখানে আদালত অনেকগুলো অবজারভেশন দিয়েছে, অর্থাৎ পর্যবেক্ষণ দিয়েছেন এবং সেখানে আদালত স্পষ্ট করে বলেছেন এই যে আসামিরা অপরাধ যেটি করেছে, যে শিশুর উপর যে অমানবিক নির্যাতন এবং নৃশংস নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যা আসামিদের অপরাধ সংশোধনযোগ্য নয় এবং তাদেরকে যদি তাদের পর্যাপ্ত শাস্তি, অর্থাৎ তাদের অপরাধ অনুযায়ী যদি যথাযথ শাস্তি দেওয়া না হয় তাহলে আদালত ব্যর্থ হবে। হ্যাঁ, এবং আদালত সেটি বলেছেন যে তাদেরকে দিতে হবে। এবং এই রায় ঘোষণার আগে আদালত ঘটনার যে পূর্বাপর সব কিছুই বিস্তারিত তুলে ধরেছেন এবং বলেছেন শুধু এই প্রসঙ্গে উচ্চ আদালতের অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট কমিশনের বেশ কয়েকটি মামলার রেফারেন্স টেনেছেন এবং বেশ কয়েকটি মামলার যে নির্দেশনা সেই নির্দেশনা বলে দিয়েছেন এবং বলেছে, এক পর্যায়ে বলেছেন যে উচ্চ আদালতের একটি নির্দেশনা আছে এরকম যে এই ধরনের ধর্ষণ কাণ্ডের ক্ষেত্রে একজন আসামি, একজন সাক্ষী যদি থাকে তাহলে একজন সাক্ষীর প্রেক্ষিতেও এই মামলাটিতে সাজা প্রদান করা যাবে। সুতরাং আদালত সবশেষ যেটি বলেছেন যে স্বপ্না খাতুন, যিনি সোহেল রানা, যে মূল সোহেল রানা তিনি কিভাবে রামিসাকে নৃশংস কায়দায় ধর্ষণ করেছে, হত্যা করেছেন, তার পূর্বে ধর্ষণ করার পর তিনি স্পষ্ট করে তার জবানবন্দিতে উল্লেখ করেছেন তাকে প্রথমে ধর্ষণ করা হয় এবং তারপর যখন মৃত ভাবার পরে তার লাশটি গুম করার চেষ্টা করা হয় এবং সেই চেষ্টার প্রেক্ষিতেই তার 2 হাত কেটে ফেলা হয়েছে এবং তার মাথা তার গলা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং তারপর সেই মাথাটিকে খাটের নিচে একটি বালতিতে রেখে দেওয়া হয়েছিল এবং শিরোচ্ছেদ করে তার বাকি যে অংশ রয়েছে শরীরে সেই অংশটি তার পাশেই রেখে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ পরবর্তীতে উদ্ধার করেছে। অর্থাৎ যেভাবে 164 ধারা জবানবন্দি দিয়েছে সেই জবানবন্দির প্রেক্ষিতে যে তদন্তে একইভাবে ঘটনাগুলি এসেছে এবং 1 থেকে 16 নম্বর পর্যন্ত যে সাক্ষী ছিল, অর্থাৎ তদন্ত কর্মকর্তা পর্যন্ত, বাদী থেকে তদন্ত কর্মকর্তা পর্যন্ত যে সাক্ষী ছিল, সেই সাক্ষীদের প্রত্যেকেই একই ধরনের বক্তব্য দিয়েছেন এবং কিভাবে শিশু রামিসাকে হত্যা করেছে এবং হত্যার পূর্বে ধর্ষণ করেছে, পাশাপাশি কিভাবে আসামি সোহেল করেছেন, পালাতে সাহায্য করেছেন এবং এই যে ঘটনা আদালত একই অপরাধী বেশ কিছু রায় বা সেগুলোতে রয়েছে আসামিদেরকে কী ধরনের শাস্তি দেওয়া হবে এবং আদালত শেষ পর্যন্ত বলেছেন 40 মিনিটের মাথায় তিনি বলেছেন যে আদালতের সামনে 2টি প্রশ্ন উত্থাপিত হয়েছে, যে কিভাবে রায়টি প্রদান করা হবে এবং কিসের প্রেক্ষিতে রায়টি প্রদান করা হবে এবং রায়ের শাস্তিটি কী হবে। শাস্তির ক্ষেত্রে আদালত বলেছেন যে 2টি বিষয় সামনে এসেছে, একটি হচ্ছে মৃত্যুদণ্ড, একটি হচ্ছে যাবজ্জীবন। সুতরাং তিনি বলেছেন যে এই শাস্তি প্রদান এবং পরবর্তীতে বলেছেন যে আসামিরা যে অপরাধগুলো করেছে সেই অপরাধ কোনো ধরনের সংশোধনযোগ্য নয়। সুতরাং যেহেতু সংশোধনযোগ্য নয় এবং যে আবেগ, মানুষের যে আকাঙ্ক্ষা এভাবে উল্লেখ করেছেন যে সুতরাং জন আকাঙ্ক্ষার ঘটানো ঘটছে এবং সেই প্রেক্ষিতেই মূলত আসামি সোহেল রানা এবং সব দুজনকেই একই দণ্ডে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন যে আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত, অর্থাৎ মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি আরেকটি যে ধারা ছিল সেই ধারায় তাদেরকে আসামি সোহেল রানাকে 5 লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে 2 লাখ টাকার জরিমানা দণ্ডিত করা হয়েছে। অর্থাৎ 5ম দিনের মাথায় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের কাছে যদি তাদের
কে যদি বলতে চাই তাহলে আজকে পঞ্চম দিনের মাথা, অর্থাৎ এই যে রামিসা হত্যাকাণ্ড, ধর্ষণ এবং হত্যাকাণ্ড, সেই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মামলা, সেই মামলায় পঞ্চম দিনের মাথায় এটি বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে, অর্থাৎ বিচারের ইতিহাসে রেকর্ড যে এই পঞ্চম দিনের মাথায় 4 দিনের মধ্যেই বিচার কাজ শেষ করে পঞ্চম কার্য দিবসে মামলার রায় ঘোষণা করা হয়েছে। হত্যা এবং ধর্ষণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মামলায় যে রায় ঘোষণা করা হয়েছে, আমরা যতটুকু জেনেছি যে প্রায় 140 পৃষ্ঠা 148 পৃষ্ঠার মতো রায় ছিল এবং সেই রায়ের সংক্ষিপ্ত সারসংক্ষেপ আদালত পড়েছেন এবং সেটি সকাল 8টার কিছু পরে, অর্থাৎ সকাল 9টার কাছাকাছি সময়ে দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আবার সেখানে গারদখানা রাখা হয়েছিল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবং তারপর সকাল 10:30 থেকে 11টার মধ্যে 2 আসামিকে আদালতে এজলাসে তোলা হয়েছে এবং 11টা ঠিক 11টার সময় আদালত তার বক্তব্য শুরু করেছে, রায় করছেন এবং বলেছেন যে এই যে ঘটনা সতর্ক থাকার আহ্বান এবং করেছেন বিচারক এবং বলেছেন যে এই ঘটনাটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যদি যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনার যে দৃষ্টান্তমূলক বিচার হয় তাহলে অপরাধীদের কাছে একটি বার্তা যাবে এই ঘটনায় বিচার হয় এবং এই ধরনের যদি কোনো সহিংস বা নৃশংস কোনো ঘটনা থাকে না তাহলে রাখতে চান তিনি বলেছেন। এবং সবশেষ পর্যায়ে যখন আসামিদের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি যোগ্য হিসেবে বিবেচ্য হিসেবে ধরা হয় সেটি হচ্ছে যারা সাক্ষ্য রয়েছেন, সাক্ষ্য এবং তদন্ত কর্মকর্তা তদন্ত এবং আসামির যে জবানবন্দি সেই জবানবন্দি, এই তিন চারটি বিষয়কে সামনে রেখেছেন এবং বারবার বলেছেন যে আসামিরা কী বলেছেন এবং যেই আসামি ছিল তারা জবানবন্দিতে কী দেওয়া আছে এবং সেই জবানবন্দিতে তিনি তৃতীয় কারো পক্ষের নাম বলেননি বা তৃতীয় কেউ সহযোগিতা করেছে সেটি নাম বলেননি, তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন তার নাম বলেছেন তিনি সোহেল রানা এবং ঘটনার দিন তিনি যেভাবে উল্লেখ করছেন নৃশংসভাবে সকাল 9:30 থেকে 11টার মধ্যে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। আদালত বলেছেন যে সকাল 19 মে সকাল 9:30 থেকে সকাল 11:30 এই 2 ঘন্টার মধ্যে ঘটনাটি নৃশংস ঘটনাটি সংঘটিত হয়েছে এবং তিনি বলছেন তার যে বাসায় তিনি থাকতেন সোহেল রানা সেই বাসায় একই সঙ্গে তার স্ত্রীও ছিলেন, অবস্থান করছিলেন সেই ঘটনার সময়। সেখানে তার পাশের কক্ষে শিশু রামিসাকে দেখতে পান এবং দেখার পরে তিনি তাকে কাছে ডেকে নেন। কাছে ডেকে নেওয়ার এক পর্যায়ে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করার পর তিনি যখন বুঝতে পারলেন বা তিনি হয়তো ধারণা করেছিলেন, সোহেল রানা তখন ধারণা করেছিলেন যে শিশু রামিসা মারা গেছে, সেই মারা গেছে ধারণা করেই তারপরে তার মাথায় আসে সেই শিশু রামিসার লাশকে গুম করতে হবে এবং সেই গুম করার যে অপচেষ্টা বা হীন উদ্দেশ্য, সেই হীন উদ্দেশ্যেই তার শিশু রামিসাকে প্রথমে 2 হাত কেটে ফেলা হয়, তার বাহু থেকে 2 হাতকে বিচ্ছিন্ন করা হয়, তারপর ঘাট থেকে তার মাথাটি বিচ্ছিন্ন করা হয়, তারপর 3টি আলাদা আলাদা খণ্ড করা হয় এবং মাথাটিকে রাখা হয় একটি বালতির ভিতরে, যেটি আদালত স্পষ্ট করে উল্লেখ করেছেন। তারপর তার স্বামীর জন্য ঘটনা, সেই ঘটনার কোনো ধরনের প্রতিকার না করে তিনি তার স্বামীকে সহযোগিতা করেছেন এবং তার স্বামীকে পালানোর 2 নম্বর সাক্ষী অর্থাৎ রামিসার মা যখন বারবার দরজা ধাক্কা দিচ্ছিলেন দরজা খোলার জন্য, তিনি দরজাটি না খুলে বরং গ্রিল কেটে তাকে সোহেলকে পালাতে সহযোগিতা করছেন। সোহেল যাতে পালিয়ে যেতে পারে পর্যাপ্ত সময় নিয়ে সোহেল এই ধরনের আসামিরা যেসব সরাসরি সহযোগিতা করে সেটি সমাবেশের কারণেই এই ঘটনা
এটি মামলা দায়ের অভিযোগপত্র তৈরি করে দেওয়া অভিযোগ দর্শন সংগ্রহণ তারপর সাক্ষী